অমানুষ কোথাকার, তোর এত সাহস হয়ে গেল মিস অনন্যার দিকে শেষ অবধি তুই হাত বাড়িয়েছিস? কোথায় মিস অনন্যা? কি করেছিস তুই বল, না হলে আজকে আমি তোকে ছাড়বই না। আরশের উত্তরে অপেক্ষা না করে ক্রমাগত তাকে ঘুষি মারতে থাকে। অপরদিকে ইরাজ বাড়ির চারিদিকে অনন্যাকে খুঁজছে। আরশ বারংবার বলার চেষ্টা করছে কিন্তু সে পারছে না। ফারিস পাগলের মতো তাকে লাথি ঘুষি অনবরত মেরেই যাচ্ছে। ফারিস আরশের কলার চেপে ধরে চিৎকার করে বলে, শেষবারের মতো বলছি আরশ, মিস অনন্যা কোথায়? ওনার কোনো ক্ষতি করেছিস তুই? কোথায় উনি? ভাই বিশ্বাস করো, আমি জানি না ওই মেয়ে কোথায়। আজ তো চালাক একটা মেয়ে আমাকে অবধি মাথায় আঘাত করে চলে গেছে। আরশের কথা বিশ্বাস হলো না ফারিসের, বরং সে দ্বিগুণ গতিতে রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে একজন দেহরক্ষীকে হকস্টিক নিয়ে আসতে বলে। সে দ্রুত হকস্টিক নিয়ে আসলে আরশ কিছু বলার আগেই ফারিস খেপে গিয়ে হকস্টিক দিয়ে ইচ্ছে মতো পেটানো শুরু করে। আরশের মুখ থেকে গল গল করে রক্ত গড়াতে থাকে। অবস্থা বেগতিক দেখে ইরাস এগিয়ে এসে ফারিসকে আটকাতে চাইলে ফারিস ইরাসকেও ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। হুমকির সুরে বলতে থাকে, আজকে যে আমাকে আটকাবে আমি তাকেই খুন করে ফেলবো। এই শোরকে আজকে ছাড় দিতে দিতে এই অবস্থায় নিয়ে এসেছি। আজকে ও আমার মিস অনন্যার দিকে হাত বাড়িয়েছে, আজকে ওকে আমি শেষ করেই ফেলবো। আরশের অবস্থা প্রায় করুণ। ইরাস বারংবার ফারিসকে থামানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছুতেই পারছে না। কিন্তু হঠাৎ ফারিসের ম্যানেজার শফিক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, অনন্যা ম্যাডামের খবর পাওয়া গেছে। উনি একদম সেম আছেন, কিন্তু অজ্ঞানত অবস্থায় পাশের সরকারি হসপিটালে ভর্তি আছেন। শফিকের কথা শুনে আরশকে ছেড়ে দিয়ে হকস্টিক ফেলে ফারিস দ্রুত দৌড়ে বেরিয়ে যায়। অন্যদিকে আরশের অবস্থা করুণ, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ইরাস দ্রুত আরশের কাছে বসে হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ফোন করে। সে জানে আরশ একজন জঘন্য মানুষ, কিন্তু সে যতই হোক সে তার ভাই। তাই সে দ্রুততম সময়ে কিছু না ভেবে বাকিদের সাহায্যে অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে আরশকে গাড়িতে করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। জুই নিজের ফোনে বারংবার ফোন করে যাচ্ছে আরশকে কিছুতেই ফোনে পাচ্ছে না। জুইয়ের বুদ্ধিতেই আরশ অনন্যার থেকে প্রতিশোধ নিতে অনন্যাকে কিডন্যাপ করেছিল, যেন ফারিসের জীবনের কোথাও অনন্যার ছায়া না পড়ে। কিন্তু জুইয়ের এখন বড্ড চিন্তা হচ্ছে, কারণ সে জানে ফারিসের ক্ষমতা সম্পর্কে। সে তাহলে তাকে শেষ করে ফেলবে। অপরদিকে তার আরশের জন্য চিন্তা হচ্ছে, ফোনটা কেন ধরছে না সে। তার ভাবনার মাঝেই তার বাসার কলিং বেল বেজে উঠে। সে ভয়ে ঢোক গিলে এক পা দুপা করে এগিয়ে দরজা খুলতে তড়িৎ গতিতে অভি ভেতরে ঢুকে। অভিকে দেখে চমকে উঠে জুই। অভি হালকা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কি অবাক হলে বুঝি? কাকে এক্সপেক্ট করেছিলে? তোমার ফারিস খানকে? তা কবে থাইল্যান্ড থেকে এসেছো? জুই জানতো অভি তার এবং ফারিসের নামে কেস সাজাচ্ছে, তাই সে কিছুদিনের জন্য থাইল্যান্ড চলে গিয়েছিল। জুইকে চিন্তিত অবস্থায় দেখে অভি ঝুঁকে বলে, পৃথিবীর যে কোণাতেই থাকো না কেন, আমি ঠিক তোমাদের শাস্তি দেবই। অভির কথা শুনে জুই ঘাবড়ে গিয়ে নিজেকে সামনে নিয়ে বলে, তুমি কেন এসেছো এখানে এখন? অভি তার ফোনটা বের করে একটা ভিডিও বের করে মেলে ধরে জুইয়ের সামনে। জুই স্তব্ধ হয়ে যায়, কারণ ভিডিওটিতে আরশ এবং জুইয়ের, যেখানে তারা অনন্যাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, তার সিসিটিভি ফুটেজ। কিন্তু এই ভিডিও কখন বা কিভাবে বা করলো অভি সোফায় বসে আছে, আশেপাশে তাকিয়ে বলে, তোমার অনুপস্থিতিতে আমি তোমার রুমে একটা ক্যামেরা ফিট করে গিয়েছিলাম। যদিও আঙ্কেল আমাকে সাহায্য না করলে আমি পারতাম না। তিনি যথেষ্ট নীতিবান একজন মানুষ। আমি জানতাম তুমি অনন্যার বড় কোনো ক্ষতি করবে। এতটা ক্ষতি করেও তোমার শান্তি হয়নি, তাই না? সি, এত জঘন্য মেয়ে তুমি। একজন মেয়ে আরেকজন মেয়ের সর্বনাশ করতে লজ্জা করে না। অভি জানতো অনন্যাকে কিডন্যাপ করা হবে, কিন্তু অভি সেখানে পৌঁছানোর আগে অনন্যা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিল এবং ফারিস চলে এসেছিল। অভি আড়ালেই ছিল, এমনকি অনন্যাকে হসপিটালে ভর্তি করানোর জন্য ওই বৃদ্ধ মহিলার কাছে ছেলেগুলো অভি নিজেই পাঠিয়েছিল। জুই বুঝতে পারছে না এখন সে কি করবে। অনন্যার হাত ধরে হসপিটালের কেবিনে বসে আছে ফারিস।
নিজের কাছে আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। তার প্রতিশোধ পরায়ণতা তাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। যে মেয়েটাকে সে দিনের পর দিন অপমান, লাঞ্ছনা, এমনকি সব থেকে জঘন্যতম অপরাধ, চরিত্রহীনতার মতো কলঙ্ক সে অনন্যার গায়ে লাগিয়েছে, কিন্তু এই অনন্যায় তার মেয়েকে মায়ের ভালোবাসা দিয়েছে, তার দাদিকে দিয়েছে যত্ন, তাকে চিনিয়েছে ভালো লাগার এক নতুন মানে। আজ এই প্রথম কোনো মেয়েকে হারানোর মতো ভয় পেয়ে সে ফারিসের শুধু মনে হচ্ছে আজকে যদি আরশ অনন্যার কোনো বড় ক্ষতি করে ফেলতো তখন কি করতো সে। ফারিসের ভাবনার মাঝে অনন্যার আখি জোড়া মেলে ফারিসের দিকে তাকায়। অনন্যাকে তাকাতে দেখে ফারিস দ্রুত অনন্যার গালে হাত রেখে বলে, মিস অনন্যা, আর ইউ ওকে? দেখুন, আমি আপনার মিস্টার ফারিস খান। দেখুন, আমি কিন্তু চলে এসেছি। আমি সত্যি আপনার কাছে অনেক অনেক দুঃখিত। আরশ নামক জানোয়ারটাকে নিজের ভাই বলতেও লজ্জা লাগছে আমার। আপনি কিছু বলুন মিস অনন্যা, আপনি ঠিক আছেন তো? অনন্যা দীর্ঘশ্বাস ফেলে ফারিসের পানে চেয়ে হাসে। ফারিসের মুখশ্রীতে একরাশ অনুশোচনা। এই প্রথম ফারিসেরকে দেখে তার মনে হচ্ছে ফারিস আজ অনুতপ্ত। অনন্যা শান্ত গলায় বলে, আপনি কিন্তু অনুতপ্ত। হ্যাঁ। আমার একটা কথা রাখবেন তাহলে? আপনি যা বলবেন আমি তাই করব। তবে আমায় মুক্তি দিয়ে দিন। কি? অনন্যার মুখে মুক্তি দিয়ে দিন কথাটি শুনে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে পড়ে ফারিস। মুখশ্রী তার ফ্যাকাশে, বুকে অসহনীয় ব্যথা। হয়তো কোনো এক প্রিয় মানুষকে হারানোর তীব্র কষ্ট, কিন্তু কেন এই কষ্ট হচ্ছে তা কি আদৌ বুঝতে পারছে ফারিস? ফারিসের ভাবনার মাঝে অনন্যা নিজের হাতখানা ছাড়িয়ে নিতে চাইল, ব্যর্থ হয়। ফারিস তার হাত ছাড়ে না, আঁকড়ে ধরে শক্ত করে। অনন্যা প্রশ্ন করে, করছেন? আমার হাত ছাড়ুন। মুক্তি না হয় দিয়ে দিব, কিন্তু আপাতত যতটুকু সময় রয়েছে সেইটুকু সময় আপনার হাত ধরতে দিন। ফারিসের এমন অদ্ভুত কথা শুনে থেমে গেল। ফারিস আরো শক্ত করে অনন্যার হাত আঁকড়ে ধরল। তাতে আখি জোড়া বুঝে অনন্যা বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। ফারিস নিচু গলায় বলল, নিজের প্রতিশোধ পরায়ণতা থেকে আপনাকে দিনের পর দিন আমি কষ্ট দিয়েছি, অপমান করেছি, আপনার চরিত্রে কলঙ্ক লাগিয়েছি। অতীতের জন্যে আপনার বর্তমানকে আমি নষ্ট করেছি, যেখানে অতীতের সাথে আপনার কোনো যোগসূত্রই নেই। তবে আমি জানি আপনি আমার বাড়িতে নিজেকে নির্দোষ প্রমাণ করে চলে যেতে চেয়েছিলেন। আমি বাড়ির সকলের সামনে, এমনকি আপনার প্রেমিক অভি সাহেবেরও সামনেও সব কিছু ক্লিয়ার করব। এমনকি অতীতের সমস্ত কিছু প্রকাশ করব, কেন আমি এমনটা করেছি। আপনার ইচ্ছের মর্যাদা আমি দিব মিস অনন্যা, আপনাকে আমি মুক্তি দিব। তবে আপনাকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করে যেন ভবিষ্যতে কেউ আপনার গায়ে চরিত্রহীনের অপবাদ দিতে না পারে। ফারিস কথাটি বলে অনন্যার হাত ছেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ফারিসের কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না অনন্যা। আদৌ ফারিস তাকে মুক্তি দিবে, তাও সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে? তাহলে এই মানুষটা নিজের ভুল বুঝতে পারলো অবশেষে। এখন অনন্যা তবে অতীতও জানতে পারবে, যার কারণে তাকে এতদিন সেই মাসুল দিতে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও অনন্যার মনে একটা কিন্তু রয়েছে, তার কাঙ্ক্ষিত মুক্তির দিশা অবশেষে সে পাচ্ছে। তবুও সে কি আজ খুশি হতে পারছে না? বুকটা শূন্য শূন্য করছে যেন অজানা এক কারণে, যে কারণের খোঁজ অনন্যার নেই। অনন্যার অজান্তে তার আখি জোড়াবে, দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। ইরাশের থেকে খবর পেয়ে রেশমি খান, ইশিকা খান, ইয়ানা, খালেদ খান এবং রাশেদ খান এসে হসপিটালে পৌঁছেছে। আরশকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, অবস্থা করুন। মাথার দিকে চোটটাও বেশ গুরুতর। ডক্টর বলেছেন 24 ঘন্টা অবজারভেশনে রাখবেন। রেশমি খান মুখে আঁচল গুজে কেঁদে যাচ্ছেন অনবরত এবং বারংবার হাই হুতাশ করে বলছেন, ওই গুন্ডা ছেলেটা আমার ছেলেটাকে মেরে ফেললো, এর পরেও ফারিসের কোনো শাস্তি হবে না? আমার মুখটা খালি হয়ে গেল রে। ও আল্লাহ,
তুমি কি দেখো না কিছু? ইশিকা খান রেশমি খানের পাশে বসে রাশেদ খানকে উদ্দেশ্য করে বলল, দেখলে তোমার মাস্তান ছেলের অবস্থা? নিজের ভাইয়ের এমন অবস্থা করেছে, আজ তার ভাইয়ের জীবন মরণ অবস্থা। তোমাকে আমি বলেছিলাম ওর ছোটবেলা থেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও, এই ছেলে নষ্ট হয়ে গেছে। তুমি শুনলে না আমার কথা, আর যদি শুনতে তাহলে এমন অবস্থা হতো না। ইশিকা খানের কথা শুনে রাশেদ খান ফারিসকে ফোন করে। ফারিস অনন্যার কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। ফোনের শব্দ তার হুঁশ ফিরে। সে দেখে রাশেদ খানের ফোন। সে ভেবেছিল ধরবে না, অতঃপর কি ভেবে যেন ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। হারিস, তোমার এত সাহস হয় কি করে আরশের এই অবস্থা করার? ভাগ্য ভালো আপনাদের কুকুরটাকে একটুর জন্য মেরে ফেলেনি। ফারিসের এমন কঠোর উত্তরে রাশেদ খান ক্ষেপে গিয়ে বলল, কি বললে? তুমি জানো আমি তোমার নামে কেস করতে পারি? তোমাকে আমার ভাইয়ের ছেলেকে অ্যাটেম্প টু মার্ডারের কেসে হাজতে ভরে দিতে পারি। ফারিস শব্দ করে হেসে ফেলল। ফারিসের হাসি শুনে রাশেদ খান বিরক্তি হয়ে বলল, হাসছো কেন? এত বড় বিজনেসম্যান হয়েও এমন হাসির কথা বললে হাসবো না? মিস্টার রাশেদ খান, আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনার ভাইয়ের ছেলে ঠিক কী করেছে মিস অনন্যার সাথে। কিডন্যাপ করে তাকে ধর্ষণের মতো জঘন্য কাজের চেষ্টা, সাক্ষী আছে, প্রমাণ আছে। এইসব মামলা ঘুরিয়ে দেওয়া আমার ওয়ান টুর খেল। মিস্টার রাশেদ খান, এইটুকু বোঝা উচিত। আনফর্চুনেটলি আমি আপনার ছেলে। এইসব মামলা ঘোরানো কোনো ব্যাপারই না আমার কাছে। আপনার কিছু গুণ হলেও আমি পেয়েছি। ফারিসের এমন তাচ্ছিল্য সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেন রাশেদ খান। অতঃপর গম্ভীর মুখে দাঁড়িয়ে উত্তর দিলেন, আজ মনে হচ্ছে ছেলেটাকে আমি মানুষ করতে পারিনি, অমানুষ হয়েছে একটা। খালেদ নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, মুখে নেই তার কোনো কথা। কে মানুষ হয়েছে এবং কে অমানুষ হয়েছে তা বিচার করার বোধ বুদ্ধি যদি তোমার থাকতো রাশেদ, তাহলে আমার ফারিস দাদু ভাইয়ের জীবনটা আজ এত তিক্তময় হতো না। কথাটি বলতে বলতেই ইরাসের সাথে করিডোরে প্রবেশ করেন রুমা খান। রুমা খানকে দেখেই রেশমি খান খালেদ খানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, দেখেছো, তোমার মা এত কিছুর পরেও নিজের জানোয়ার নাতির সাফাই গাইছে। যে ছেলেকে আমরা কোলে পিঠে করে মানুষ করলাম, সেই ছেলে আজ আমাদের ছেলের জীবন কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। ভুল বললে বৌমা, আমার নাতিকে তোমরা মানুষ করনি। তোমরা, বিশেষ করে তুমি, শুধুমাত্র স্বার্থ খুঁজেছ। আমার ছত্রছায়া আমার নাতি একা একাই আজ এত দূর অবধি এসেছে। আর অন্যের ছেলেকে তুমি কি মানুষ করবে? যেখানে তোমার নিজের ছেলেই একজন চরিত্রহীন বদমাইশ, সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে। মা, তুমি এসব কি বলছো? হারিস যা করেছে তা ক্ষমার অযোগ্য। চুপ করো। কি ভেবেছো আমি সব জানি না? সব জানি আমি। ইরাস আমাকে সব বলেছে। আজ আমার অনন্য দিদি ভাইয়ের একটুকুর জন্যই বড় কোনো সর্বনাশ হয়নি, না হলে কি হতো আজ? নিজের ভাই হলেও আজ ভাইয়ের প্রতি একজন মেয়ে হিসেবে আমার ঘৃণা হচ্ছে মা। ভাইয়া তো কম মেয়ে সর্বনাশ করেনি, অথচ আমার ফ্যামিলি হয়ে কি করেছি। আজ যদি তুমি বা বাবা ভাইয়াকে শাসন করতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। ফারিস ভাইয়া একদম ঠিক করেছে, আরশ ভাইয়াকে তার যোগ্য শাস্তি দিয়েছে। বলেই আরেক দফা কেঁদে ফেলে এনা। এনার কথা শুনে রেশমি খান চুপ হয়ে যায়। ইরাসের পাশে শফিক ছিল। এনার কান্না দেখে কেন যেন তার ভালো লাগছে না, বারংবার বলতে ইচ্ছে করছে, ম্যাডাম, আপনি একজন রাজকুমারী। ওই যে ছোটবেলায় ঠাকুমার ঝুলির সেই রাজকুমারী, কত মায়াবী। রাজকুমারীদের কাঁদলে মানায় না, আপনাকে হাসলে ভালো লাগে। আমি তো আপনার রাজ্যের সামান্য সেনা মাত্র, তবুও আপনার কান্না সহ্য হয় না। বড্ড পীড়ন দেয় আপনার কান্না। এনা বাইরের দিকে চলে গেল। শফিকও কিভাবে যেন এনার পেছন পেছন গেল। অতঃপর দৌড়ে এনার সামনে দাঁড়িয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে তাতে ঝাড়া দিয়ে দিতে দিতে বলল, ম্যাডাম, এই নিন, একদম পরিষ্কার রুমাল। আজ সকালে 80 টাকা দিয়ে কিনেছি, একদম ঝকঝকে। আপনি আপনার চোখের জলটা মুছতে পারেন। এনা এক কোনো প্রকার অবাক হলো না, বরং রুমালটা হাতে নিয়ে চোখ মুছে শফিককে ফেরত দিয়ে আবারও করিডোরের দিকে পা বাড়ালো। অপরদিকে জুয়ের ঠিক সামনাসামনি বসে আছে অভি, পায়ের উপর পা তুলে। যে বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, তুমি আসলে কি চাইছো আমাকে বলবে অভি?
ফারিস খান সম্পূর্ণ এক মিথ্যে নাটক সাজিয়েছে অনন্যার বিরুদ্ধে। তার প্রমাণ করে দিবে তুমি। কেস আবারও সাজাবো। আর ইউ মেড? আমি আমার ভালোবাসার মানুষের বিরুদ্ধে প্রমাণ দেব? কখনোই না। তুমি তা করতে বাধ্য জুই, না হলে আমার কাছে যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি একবার ফারিসের হাতে পড়ে এবং সে যদি জানতে পারে সমস্ত প্ল্যান তোমার, তাহলে বুঝতেই পারছো কি হবে। জুই মাথা নিচু করে ফেলে, তার হাত পা কাঁপছে। অভি বাঁকা হেসে বেরিয়ে যায়। অপরদিকে অনন্যাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ফারিস। গাড়ি ড্রাইভ করছে সে নীরবে। অনন্যা হঠাৎ প্রশ্ন করে, আপনার হঠাৎ এমন পরিবর্তন? মানে? এই যে আমাকে মুক্তি দিয়ে দিচ্ছেন। ফারিস আনমনে বিড়বিড়িয়ে বলে ওঠে, আপনাকে আঁকড়ে ধরার সাধ্য যে নেই মিস অনন্যা। ফারিসের কাঁধে অনন্যার মাথা ঠেকা দেয়। ফারিস এক মুহূর্তের জন্য শিউরে ওঠে। গাড়ির মিররে দেখতে পায় অনন্যা ঘুমিয়ে পড়েছে। এমনিতেই সারাদিনের যথেষ্ট ধকল গিয়েছে মেয়েটার শরীরের উপর দিয়ে, তার মধ্যে আবার লং জার্নি। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ফারিস এক হাত দিয়ে ড্রাইভ করছে এবং অপর হাত দিয়ে পরম যত্নে অনন্যার চুলগুলো কপাল থেকে যত্নের সাথে সরিয়ে দিল। অতঃপর কি ভেবে যেন গাড়ি থামিয়ে মুগ্ধ নয়নে অনন্যার ক্লান্তি মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে ক্ষীণ হেসে প্রশ্ন করল, মিস অনন্যা, আপনি যখন আমাকে ছেড়ে চলে যাবেন তখন সব থেকে বেশি কি মিস করব জানেন? আমি বলছি, ঘুমন্ত অবস্থায় থাকা আপনার অপূর্ব মুখশ্রীখানা। আচ্ছা, আমি তো অনেক অন্যায় করেছি বুঝলাম, কিন্তু যখন মাঝে মাঝে আপনার ঘুমন্ত মুখখানা একটু দেখতে ইচ্ছে করবে, তখন আমি আপনার জানালা টপকে আপনাকে বারান্দা থেকে জাস্ট একটু দেখে আসব। অনুমতি দিবেন আমায়? অনুমতি না দিলেও আমি চলে যাব মিস অনন্যা। ফারিস খানের এই অধিকারটুকু আপনি কেড়ে নিতে পারেন না। ফারিস অনুভব করছে তার বুকখানা জ্বলে যাচ্ছে। ছোট অজস্র কাঁপুনি। হয়তো অনেক কথা জমা আছে তার বুকে, কিন্তু তা প্রকাশ করার সময় বা অধিকার কোনো কিছুই তার নেই। ফারিস দীর্ঘশ্বাস ফেলে অনন্যার মাথা হাত বুলাতে থাকে। অনন্যা ঘুমের মাঝে ফারিসের বাহু চেপে ধরে ঘুমাতে থাকে। ফারিস আরেকবার হেসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। অপরদিকে জুইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে অভি। জুই এক প্রকার বাধ্য হয়েই বলেছে সে থানায় গিয়ে স্বীকারোক্তি দিবে পুলিশের কাছে, কিন্তু তবু অভির মনে হচ্ছে জুই কোনো প্রকার গন্ডগোল করার প্রয়াস করতে পারে, হয়তো অনন্যার কোনো বড়সড় ক্ষতিও করতে পারে। অভি ভেবেছে জুই যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করে তাহলে সে ফারিসকে সব বলে দিবে। অভির কানে খবর এসেছে আরুষকে কিভাবে মেরে হসপিটালে পাঠিয়েছে ফারিস, কিন্তু অনন্যার জন্য সে নিজের ভাইয়ের এমন অবস্থা কেন করল? অভির মনে বড় এক খটকা লাগছে। অনন্যা কি তবে খুব গুরুত্বপূর্ণ ফারিসের জন্য? অভি কি মনে করে যেন সে হাসপাতালে ফোন দিয়ে খবর নিল। সেখান থেকে জানানো হলো মিস অনন্যার জ্ঞান ফেরার পরে মিস্টার ফারিস খান তাকে তার সঙ্গে করে নিয়ে চলে গিয়েছেন। কথাটা শুনে অভি তার ফোনটা কেটে দিল। তার মাথা কেন যেন কাজ করছে না। ফারিস কি শুধু তার দায়িত্ব থেকেই এতটা করছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অভি কি ভেবে যেন ভাবলো একবার আরশ যেখানে আছে সেখানে যাবে। যে তার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে তার পরিণতি না দেখা অবধি তার শান্তি হবে না। অভি হসপিটালের দিকে রওনা দিল। অপর দিকে আরশের অবস্থার কথা জানতে পেরে জুই হসপিটালে এসে রেশমি খানের হাতে হাত ধরে বলে, ফারিস আমার ভাইয়ের এমন অবস্থা করলো অথচ তোমরা তাকে কিচ্ছুটি বলছো না খালা। ফারিস কিন্তু কাজটি একদমই ঠিক করেনি। যেখানে আমার ছেলের দোষ সেখানে আমরা কি করতে পারি বল? এমন একটা কাজ করার চিন্তাও পেলো কিভাবে? আর যদি আমরা ফারিসের নামে কেস ফাইল করতে যাই, সবার আগে আমার ছেলেটাই ফাঁসবে। তখন আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে টানাটানি। পুলিশের কথা শুনে জুইয়ের গলায় শুকিয়ে আসে। সে ধরা গলায় বলে, এখানে ফারিসের দোষ কি? ফারিসকে সেই প্রথম দিন থেকে উস্কাচ্ছে ওই অনন্যা, তার শারীরিকভাবে হোক বা যেভাবেই হোক। আজ নিজের ভাইয়ের এমন অবস্থা কি ফারিস নিজে নিজে করেছে কাকি? আজ আমার ভাই আরশের এমন অবস্থার জন্য শুধুমাত্র ওই অনন্যা দায়ী। রেশমি খান জুইয়ের কথা শুনে আরেক দফা কেঁদে কেঁদে আরশের কেবিনের সামনে চলে যায়। অন্যদিকে অভি আরশের খবর নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জুইয়ের কথা তার কানে আসতে সে তড়িৎ গতিতে ফিরে এসে জুইয়ের হাত শক্ত করে ধরে ফেলে। অভিকে এমন সময় দেখে ভয়ে শিউরে উঠে জুই। হয়তো এমন সময় সে অভিকে আশাই করেনি। অভি
জুইকে হাঁচকা টান দিয়ে উঠিয়ে চেঁচিয়ে বলতে থাকে।